প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। কেমন আছেন? ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, পুরনো যান সরানোর উদ্যোগে এবারও সাড়া নেই মালিকদের, পরিবেশ দূষণ ও দুর্ঘটনা। সীমান্তে আবার গোলাগুলি, পানিবন্ধের হুমকিতে আতঙ্ক, কাশ্মীর সংকট। আল জাজিরাকে অধ্যাপক ইউনূস, আমরা সর্বকালের সেরা নির্বাচন আয়োজন করব। দৈনিক যুগান্তর, কারখানায় উৎপাদনে ধস, শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে। দৈনিক সমকাল, 1,13,000 রোহিঙ্গার অনুপ্রবেশ, রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত বাংলাদেশ। মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান, আল জাজিরাকে ডক্টর ইউনূস। সিলেট থেকে প্রথম উড়ল কার্গো বিমান, গন্তব্য স্পেন। কালের কণ্ঠের শিরোনাম, গ্যাস সংকটে শিল্প উৎপাদনে ধস, রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা বিশেষ কর সুবিধা পাবেন না, মাদ্রাসা ঠিকাদারি অফিস। দৈনিক ইত্তেফাক, ঝিলম নদীর পানি ছেড়ে দিল ভারত, বন্যার শঙ্কায় পাকিস্তান, অধিকৃত কাশ্মীরে জরুরি অবস্থা। বাংলাদেশ প্রতিদিন, সংকুচিত হচ্ছে রাজনীতি, খালেদা জিয়া ফিরতে পারেন মে মাসের প্রথম সপ্তাহে। মানবজমিনের শিরোনাম, সারা দেশে পাথর কোয়ারি খুলল, সিলেটে বন্ধ রহস্য কি, নারীর আত্মচিৎকারে কাঁপল সিদ্ধেশ্বরী। আমার দেশ, আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাজার হাজার আগ্নেয়াস্ত্র, ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মে ঝুঁকি, ভোগান্তি। দেশ রূপান্তর, সড়কে জট, ঘরে লোডশেডিং। রূপালী বাংলাদেশ, দুই উপদেষ্টা ঘিরে বিতর্ক, বিব্রত অন্তর্বর্তী সরকার। কালবেলা শিরোনাম, পিএসসির রহস্যময় নীরবতা, শক্ত শরিকদের আসন ছাড়বে বিএনপি। দৈনিক দিনকাল, রাখাইনকে করিডোর দিতে রাজি সরকার। সময়ের আলো, যাচ্ছে টাকা, বাড়ছে সময়, নেটওয়ার্কে নেই উন্নতি, টেলিটকের 2,204 কোটি টাকার প্রকল্প। বিতর্কে শীর্ষ নেতারা, কার্যক্রমে ধীরগতি, এনসিপির 2 মাস। খবরের কাগজ, সড়কে সবাই যেন রাজা। দুবাইয়ে বাংলাদেশের 130 জনের 5,000 কোটি টাকার সম্পদ। ইনকিলাব, হাসিনা মুক্ত বাংলাদেশে দীর্ঘসূত্রিতায় শুনানি, 7 খুন কি মাপ। দৈনিক জনকণ্ঠ, দক্ষিণাঞ্চলের নৌপথ ঝুঁকিপূর্ণ, পাক ভারত সীমান্তে রাতভর গোলাগুলি, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি আরও অস্থির করবে বাজার। শিরোনাম শুনলেন আপনি। আমরা একটু অনেক খবর, পাক ভারত উত্তেজনা, কিন্তু দেশের কথা একটু আলোচনা করতে চাই। বলেন। পুরনো যান সরানোর উদ্যোগে এবারও সাড়া নেই মালিকদের। আমি যদি ছোট করে আপনাকে শোনাই, 6 মাস সময় বেঁধে দিয়েছিল সরকার, সেই সময়সীমা শেষ হবে মে মাসে। মালিকদের কোনো তৎপরতা নেই। ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রাক লরির সংখ্যা বলা হয়েছে এখানে। এবং এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলা হয়েছে, যে আওয়ামী লীগ আমলে যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগ আগে বাধা হয়ে দাঁড়াতেন শাহজাহান খান ও এনায়েতুল্লাহর মতো নেতারা। এবার কারা, এখন কারা বাধা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটি অত্যন্ত পুরনো একটি সমস্যা, সংকট, সংস্কৃতি না সমস্যা, সংকট এই ঢাকা শহরে। শুধু ঢাকা শহরে না, ঢাকার বাইরের শহরগুলো তো এই একই জিনিস। আগে শাহজাহান খানরা করতে, এখন অনামি আর অন্য খানরা করে। কিন্তু কথা তো এটা না যে মালিকদের নোটিশ দেওয়ার পরে মালিকরা সেগুলো সারাই করে না অথবা বন্ধ করে দেয় না। কেন? সাহস এত পায় কি করে এত সাহস পায়? সরকার যদি সঠিকভাবে পদক্ষেপ নেয় তাহলে কি তারা সাহসী হতে পারে? পারে না। সরকারের লোকের ভিতরে 2 নম্বরই আছে, যার জন্য তারা পারে না। আচ্ছা, আমরা দেখব এটা ঠিক হয় নাই, আপনার অমুকটা। বর্তমান সরকারের দুর্বলতা কোথায়? দুর্বলতা সরকারের না, সরকারের যে মানে আছে, কম্পোনেন্টগুলো আছে। ধরেন আশেপাশের লোক বা যারা দায়িত্বপ্রাপ্ত লোক, যাদের দ্বারা আপনি সরকার চলে, সচল হয়,
তারাই এটা করে। আপনি দেখবেন লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ওই একই জিনিস হয়, তাই না? এই যে বাসগুলো এই ঢাকা মহানগরে চলে, আপনি চেহারা দেখলে বুঝবেন যে এটা মানে একটা রাজধানী শহরে যে ধরনের বাস চলাচল করে, এটা যারা আইন শৃঙ্খলায় থাকেন, যারা শহরটা চালান, দেশটা চালান, তাদেরও কি একবার মনে হয় না আমার শহরটাকে একটু সাজিয়ে গুজিয়ে রাখি? না না, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ট্রাফিক যারা এটা নিয়ন্ত্রণ করে, তাদের যে উপরে যারা আছে তারা যদি অবৈধ কাজ করে, তারা যদি অবৈধভাবে মানে নির্দেশ দেন, তাহলে তারা কি করবে? উচিত যে সংগঠিতভাবে, না আমি এটা বন্ধ করেছি, এটা অবৈধ, এটার লাইসেন্স নাই, এটার ফিটনেস নাই, এটা চলবে না, আপনি যত বড় অফিসারই হন এটা চলবে না। না, আপনি তো তখন বাস্তবতা হলো যে কি হয়, তখন তাকে খাগড়াছড়ি পাঠায়। আচ্ছা, প্রবলেম তো ওইটা। অতএব ওই জন্য আমি না, সরকারের উচিত এবং ওই বিভাগের উচিত এইগুলো দেখা, যে কোনো রকম অন্যায় যেন কোনো সরকারি কর্মকর্তা করতে না পারে। যদি করে তাহলে তাকেই অপসারণ করা উচিত। এই যে বাসগুলোর কথা বলেন, যে কীরকম যে নোংরা এবং কীরকম যে অস্বাস্থ্যকর, আমি দেখি প্রতিদিনই, আমি প্রায় মানে বাসে উঠি, আমি খুবই মানে শঙ্কিত থাকি। বাবু হোসেন, আপনি নিশ্চয়ই বাসের কথা তো আমরা আলোচনা করছি, আরেকটি বিষয়, এই শহরে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মে ঝুঁকি ভোগান্তি একটি পত্রিকার শিরোনাম হয়েছে, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন ঢাকা শহরে এখন প্যাডেল চালিত রিক্সা নেই বললেই চলে, এবং অটোরিকশা এবং তার নিয়ন্ত্রণের কোনো ঠিক নাই, সে মনে করে যে একটা গাড়ির থেকেও আগে চলে যেতে পারবে সেই অবস্থা, এবং এতে দুর্ঘটনাও বারবার হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, একটা যান একটা শহরে চলে, তার কোনো লাইসেন্স নাই। তার কোনো লাইসেন্স নাই, যে চালায় তার কোনো লাইসেন্স নাই, তার কোনো মানে প্রশিক্ষণও নাই। প্রশিক্ষণ নাই, আর প্রশিক্ষণ থাকা না থাক, আমার কথা হলো যে তার লাইসেন্স পাইতে হবে। তো লাইসেন্স পাইতে গেলেই প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষিত না হলে পারে তারা তো অ্যাক্সিডেন্ট করবেই। এই যে ঢাকা শহরে কেন এই যে হোন্ডা জিবি হলো, এই ট্রান্সপোর্টেশনের জন্যে, তাই না? এই সংকট থেকে বেরোতে হলে দুটো কাজ করতে হবে। আপনি দেখেন, আপনি কাগজটা দেন, আমি পড়ে আপনাকে, না ওই প্রথম আলো নাকি কোনটার মধ্যে ছিল এটা? হ্যাঁ, এটার মধ্যে ছিল। দেখেন, নিবন্ধিত বা নিবন্ধন করা হয়েছে এরকম নিবন্ধিত বাস মিনি বাসের সংখ্যা ৭৬ লাখ নাকি ৭৬,৮৮১। হ্যাঁ, তারপরে ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রাঙ্ক লরির সংখ্যা ৩,৬২,১৭৪। এই যদি সংখ্যা হয়, তাহলে এই ঢাকা শহরের সড়কে এত গাড়ি ধারণ করার মতো ক্ষমতা আছে? নাই। আজকের দুদকের যিনি চেয়ারম্যান, উনি একসময় ওই যে এই যানবাহন সম্পর্কিত প্রধান ছিলেন। তা আমার সঙ্গে একদিন দেখা হলো এবং বলল, কয় আসলে আমাদের তো ধারণ ক্ষমতা নাই। তাহলে আমি বললাম যে আপনারা তাহলে কেন মানে এটা নিয়ন্ত্রণ করছেন? কয় কে কার কথা শুনে, আমি একটা অর্ডার দেবো, আমার উপরওয়ালা মানে পুরোপুরি সারেন্ডার করার পুরা কিছুই করেন নাই। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা একটা রীতি। বুঝতে হবে যে সরকার জনগণের জন্য এটা করতে চায়, আমি এটা বাধা হয়ে দাঁড়াবো না। কিন্তু এরা বাধা হয়ে দাঁড়ায় কোথায়? অর্থের কাছে, বৃত্তের কাছে, মানে ইয়ের কাছে, মানে ধরেন কথা দিয়েছে, আচ্ছা আমি বড় স্যার, তবে আমি এটা তাকে করে দেব। এই যে মানে সংস্কৃতি, এইটা বন্ধ না করা পর্যন্ত আপনার এইসব অবৈধ মেয়াদোত্তীর্ণ বাস, মিনি বাস বা যেটাই হোক চলতে পারে না। এই যে আপনার ছোট মানে ইয়ের কথা বললেন, অটোর কথা, যেটা ব্যাটারি চালিত মানে অটোর কথা বললেন, তো এটা তো আজকে হয়নি, কয়েক বছর ধরেই হচ্ছে, তাই না? তো তখন কেন সরকার কেন এটাই করলো না? আমি দেখেছি যে আমাদের এলাকায় ওই পুলিশ কিছু করে অটো দেখলে পরে আটকায়, আর প্যাডেলওয়ালা না। কিন্তু আপনাকে একটা জাস্ট ছোট্ট দৃষ্টান্তের কথা বলি। আমি যে এলাকায় থাকি, নিকেতন, গুলশানের নিকেতন, সেখানে একটা তারিখ নির্ধারণ করে দিয়ে বলা হয়েছে যে ব্যাটারি চালিত রিক্সা এই তারিখের পরে আর চলবে না। ওরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে এবং ওখানে চলছে না, ওখানে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। তার মানে নিকেতনে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় একটা ছোট জায়গায়, ওটা ছোট জায়গা, কিন্তু বড় জায়গায় ওই জায়গায় নিশ্চয়ই আন্তরিকতা আছে বলে এটা সম্ভব। অফকোর্স, সেই আন্তরিকতা, সেই দায়িত্ববোধ, সেই কর্তব্য পরায়ণতা, এই যে মানে সংস্কৃতি, এইটা বন্ধ না করলে
এইগুলো সব এলাকায় থাকতে হবে। বনশ্রীতে লক্ষ লক্ষ এই জিনিস আমি দেখেছি, দক্ষিণ বনশ্রী মানে রামপুরা বনশ্রী। আর এই রাস্তা আমরা যে আলোচনাটা করছি কখনো কখনো মনে হয় যে এই মানুষগুলো মানবিকভাবে এরা একটা পেশা নিয়ে আছে, এইভাবে তাদের সংসার চলে, কিন্তু প্রশ্নটা হলো এই শহরটাকে বাসযোগ্য করবার জন্যে এই মানুষগুলোর বিকল্প কর্মসংস্থানের একটা সুযোগ করা, কতদিন তারা এই যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করবে? আমরা এত ছোট অনুষ্ঠানে এত আলোচনা বোধহয় সম্ভব না, তারপরে আমরা একটু অন্য একটা আলোচনায় যেতে চাই। যেমন আপনি সেই শিরোনামটা শুনেছেন, দুটি পত্রিকায় আজকে এসছে, যুগান্তর এবং কালের কণ্ঠ, কারখানায় উৎপাদনে ধস, এবং এখানে যেটা বলা হচ্ছে শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে। বাড়ির গ্যাসও যাচ্ছে বিদ্যুৎ, কারণ গত 5-6 দিন ধরে আমার বাসায় কোনো গ্যাস আসে না। আমি ওই যে কি বলে ওই যে সিলিন্ডার কিনে আমরা চালাচ্ছি। তো দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক এই জন্য যে এখন তো মানে এটা বলতে হয় যে গত 15 বছর ধরে কোনো গ্যাস খুব খনন করা হয়নি, অথচ পেট্রো বাংলার যে মানে নিজস্ব যে প্রতিষ্ঠান তারা কিন্তু 3টে গ্যাস আবিষ্কার করেছে, কিন্তু একটাও ফাংশনে যায় নাই বা যেতে পারে নাই বা তাদেরকে অর্থায়ন করা হয়নি। কেন? তাই না? এখন এই সরকার করলেও 3 বছর লাগবে। এই সরকার তো 3 বছর থাকবেই না, তাই না? পরবর্তী সরকার আসবে, একটা রাজনৈতিক সরকার, এবং রাজনৈতিক সরকারের ভিতরে খারাপ নিদর্শন তো আমরা অতীতেও দেখেছি, তাই না? তাদেরকে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ তারাই রাষ্ট্র পরিচালনা করে, তারাই রাষ্ট্রের মানে মা বাপ বলতে পারে। কিন্তু জনগণের যে প্রকৃত অর্থেই জনগণের যে স্বার্থ, এই মহানগরীর বাসিন্দাদের হোক আর গ্রামের বাসিন্দাদের জন্য, গোটা দেশের জন্য হোক, প্রকৃত অর্থেই আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সেটা নেই। তারা আছে দলীয় ভিত্তিতে, যারা তারাই হইলো তাদের পিপল বা তাদের সমর্থকরাই হইলো জনগণ। কিন্তু সবাই তো ওই 18 কোটি 16 কোটির কথা বলে না, সবাই বলে, কারণ এইটাই হলো বুলি। আপনি আজকে যদি মানে এই বুলির এগেনস্টে আইনের আশ্রয় নেন, তাহলে আইনের যিনি সর্বোচ্চ আমি ধারণা করি তারা হয়তো ন্যায় কথাটাই বলবেন, যে না এরা মিথ্যা বলে। হ্যাঁ, কিন্তু এটাও তো ঠিক, যখন দলীয় কি বলে বিচারক বসবে তখন কিন্তু দলের প্রতি তার নমনীয় হবে, দলকানা হবে। তো এইগুলো আমরা দেখেছি। ন্যায় কোথায় আপনি পাবেন? ন্যায় পেতে হবে আগে ন্যায় বোধ থাকতে হবে আপনার ভিতরে, সেই বোধ কার্যকর থাকতে হবে যে না আমি আমার জনগণের জন্য নিবেদিত। পাকিস্তান এবং ভারত এখন তো সর্বোচ্চ সারা বিশ্বে এখন আরেকটি চোখ, আরেকটি আলোচনা। সীমান্তে আবার গোলাগুলি, পানি বন্ধের হুমকিতে আতঙ্ক। পাকিস্তানের একজন মন্ত্রী বলেছেন যে আমাদের পারমাণবিক অস্ত্র তাক করা আছে, আবার ভারতও প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই সময়ে বাংলাদেশের মানে পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যদি ভারত পাকিস্তান চায় তাহলে আমরা মধ্যস্থতা করতে রাজি আছি। হ্যাঁ, এটা একটা ভালো প্রস্তাব, সেটা নিঃসন্দেহে ভালো প্রস্তাব। তো ওটা ইরানও চেয়েছে। জি, তো সেটা বড় বিষয় না। বড় বিষয়টা আপনি লক্ষ্য করবেন যে কাশ্মীরে পর্যটক মেরে ফেলার সূত্র ধরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতীতে কিন্তু বহুবারই পর্যটকরা আক্রমণের শিকার হয়েছে এবং হয়েছে, কিন্তু যুদ্ধের মতো অবস্থা, এইরকম অবস্থা কিন্তু তৈরি হয় না। কেন? এর পেছনে রয়েছে অস্ত্র ব্যবসায়ীদের বিষয়, এর সঙ্গে রয়েছে ক্যাওয়াস তৈরি করে মূল যে সমস্যা সংকট সেটাকে ওভারল্যাপিং করা। আপনার কি তাহলে ধারণা এখনো কি তাহলে দুই দেশের মাথার উপরে অস্ত্রের টোপ চলছে যে লাগাও যুদ্ধ আমি আছি? না না না, এটার কথা বলছি না। আমি একটা ছোট ফেসবুকেই পড়েছি যে আমি কাশ্মীর ভ্রমণে আছি, তো কাশ্মীরের যে নিউজ দেখতেছি পাকিস্তান এবং ভারতের মধ্যে, তার 90% ঘটনা এখানে সত্য নয়। তাই ফেসবুকের স্ট্যাটাস, ফেসবুক সবসময় যে মানে বানোয়াট কোনো কিছু বলে তা নয়। এটা একজন নিরপেক্ষ হিন্দু ছেলে, সে এটা বলেছে, ওই দেশেরই লোক। তো আমি ধরেন আমি এটা সত্য মনে করি না, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে
ঝিলাম নদীর পানি মানে ছেড়ে দিয়েছে, আপনি দেখেছেন? বন্যার আশঙ্কা বন্যা কেন ভেসে যাবে, আমরা কি দেখি নাই যে আমাদের এখানে কি তিস্তা অবস্থা ছেড়ে দেওয়ার করেছে? সাথে তিস্তা সাথে কি ছেড়ে হয়? দিয়ে কিভাবে বন্যার মধ্যে আমাদের ফেলেছিল। এই এই পানির রাজনীতি বা পানি অস্ত্র ব্যবহার করে যদি কাবু করা যেত জি। তাহলে তো মানে কথাই ছিল না। আমি সেটা কথা বলি না, বলি হলে যে এই বোধ কেন হবে যে আমাদের সব নদীর পানিগুলো বন্ধ করতে হবে। আন্তর্জাতিক হয়েছে 1960 সনে, ওদের সিন্ধু নদ এবং অন্যান্য ঝিলম বলেন, তারপরে কি ইরাবতী বলেন, এগুলো সব মিলিয়ে একটা প্যাকেজ হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের নেতৃত্বে আইয়ুব খানের সময়। তো মানুষকে তো মানুষ বলতে হবে, বুঝতে হবে কোন দেশের মানুষ, সেটা বড় বিষয় নয়। তার অধিকার হলো পানি পাওয়া। পানিটা আপনি কেন বন্ধ করবেন? সেক্ষেত্রে হুমকি তো সে দিতেই পারে যে আপনি পানি বন্ধ করার কি, এই নদীর উৎস যেখান থেকে হিমালয় যদি বন্ধ করে আমাদের কোনো আসবে না। কিন্তু আপনি বন্ধ করবেন কেন? আপনার উৎস থেকে আপনার আগে আসছে, তারপরে আমার এখানে আসছে, এটা তো কোনো যুক্তি হতে পারে না। না, এটা তো আপনিও এটা যুক্তির এবং সততার কথা বললেন না। আমি জানি না যে আমরা এখন সততার মধ্যে আছি কিনা গোটা পৃথিবীতে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সময় পেলে হয়তো আরও আলোচনা করা যেত। আজকে একটি ছোট্ট শেষে আলোচনা করে যাই। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের টেস্ট চলছে। কেন আলোচনা করি যে আবার এই অনুষ্ঠানে বারবার বলি, একজন ক্রিকেট ভক্ত হিসেবে ক্রিকেট হাসলেই বাংলাদেশের মানুষ হাসে। তা গত টেস্টটা হেরে গেল বাংলাদেশ। এবার শিরোনাম হয়েছে পরাজয় নাকি হোয়াইট ওয়াশ। কি হবে? না, হতেই পারে হোয়াইট ওয়াশ, আবার জয়ও ছিনিয়ে আনতে পারে। ক্রিকেট খুবই মানে এই কৌশলের খেলা, মাথা ঠান্ডার খেলা। ঠান্ডা খেলা, মানে কি খেলবে কি খেলবে না, বিশেষ করে টেস্ট, তাই না? টি-20 না, বা আপনার ওয়ানডে ক্রিকেটও না। না, সেক্ষেত্রে আমাদের যে খেলোয়াড় তাদের বোঝা উচিত যে আমাদের সম্মানটা কোথায় আমরা রাখবো কি রাখবো না। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কথা বললাম, আপনারা সেই শুনলেন। ক্রিকেটের কথা উঠলো, একটা জয় তো দরকার। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।